নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যে ভাইপো মানে পিসির ভাইপো অভিষেক ব্যানার্জি, ভাইপো মাঝে মধ্যে ভুলেই যায় যে ইতিহাস সম্বন্ধে তার জ্ঞান কতটা, বিরোধী দলনেতা সম্বন্ধে তার জ্ঞান কতটা। তার বলতে হয় বলে যাওয়ার ব্যাপারটা মনে হয় পিসির থেকে এসছে। তাই কার্যত শুভেন্দু অধিকারীকে বদনাম করতে গিয়ে নিজেই বদনাম হয়ে চলে গেলেন। কেন বলছি, চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আমাদের রাজ্যে ভাইপো নামটা খুব প্রচলিত, বহুল প্রচলিত। সবাই এখন ভাইপো ভাইপো করে এবং এই ভাইপো ভাইপো বলার জন্য অভিষেক ব্যানার্জি মাঝে মধ্যে বলেন, সাহস থাকলে বলুন, নাম ধরে বলুন, ভাইপো বলবেন না। যদিও এই রাজ্যে কাকে যে ভাইপো বলে কয়লা ভাইপো বলা হয় সেটা নিয়ে আমি যাচ্ছি না, কিন্তু অভিষেক ব্যানার্জি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। তিনি যখন বক্তব্য রাখতে যান তখন হয়তো ভুলে যান যে তার একটু স্টাডি করার দরকার আছে। কার বিরুদ্ধে বলছেন, কি বলছেন, এটা না জেনে গেলে, না বুঝে গেলে বক্তব্য রাখা কার্যত এমন জায়গায় পৌঁছে যায় সেখানে দাঁড়িয়ে হাস্যাস্পদ হয়ে যায় সবকিছু। আর এটা এই রাজ্যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছি আর তার ভাইপো অভিষেক ব্যানার্জির বক্তব্য একই পাচ্ছি। তবে তবুও মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা ডেটা নিয়ে বলেন, এ তো কিছুই বলে না। তাই কালকে নন্দীগ্রামে গিয়ে যেভাবে শুভেন্দু অধিকারীকে বদনাম করার চেষ্টা করলেন, মানে বলার চেষ্টা করলেন যে নন্দীগ্রামেতে কি কাজ করেছেন, এত বছর ধরে তো বিধায়ক আছেন, এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি যা বলেছেন তার প্রত্যুত্তরে শুভেন্দু অধিকারী কিন্তু একটা পোস্ট করেছেন এবং সেই পোস্টটা আজকের পোস্ট এবং আজকে এটা কিন্তু খুব ভাইরাল। সেই পোস্টে যাওয়ার আগে আপনি শুনুন ওই পোস্টের মধ্যে যে ভিডিওর উল্লেখ আছে, ভিডিওটা রয়েছে, সেটা নিয়ে মানে ভাইপোর বক্তব্যটা একবার শুনুন। 5 বছর এখানে বিজেপির বিধায়ক, উন্নয়নের খতিয়ান কোথায়? এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল উন্নয়নের খতিয়ান পেশ করত। আপনারা প্রশ্ন করুন, এই শুভেন্দু অধিকারী যখন তমলুকের সাংসদ ছিল, যখন 16 থেকে 21 নন্দীগ্রামের বিধায়ক ছিল, প্রতি বছর উন্নয়নের খতিয়ান মানুষের কাছে তুলে ধরত। বিজেপি যাওয়ার পর থেকে উন্নয়নের খতিয়ান কোথায়? আপনার কাজ কোথায়? আপনার রেজাল্ট কোথায়? আপনি যে বুক চাপড়ে 1956 বলে বেড়ান, আপনি 1956টা কাজের হিসেব দিন 5 বছরে। 19টা রাস্তার কাজের হিসেব দিতে পারবেন? 56টা মানুষের বাড়িতে ছাদ তৈরি করেছেন তার হিসাব দিতে পারবেন? শুনলেন, এই হচ্ছে ভাইপোর বক্তব্য যে খতিয়ান চাইছে, হিসাব চাইছে, কি কাজ করেছে। এ প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন, লাইনগুলো লিখেছেন, সেই লাইনগুলো আগে আপনি একটু দেখুন। এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ফেসবুক পোস্টে লিখেছেন, আপনার বিষয়ে না আমার কোনো মূল্যায়ন আছে, না কোনো বক্তব্য। কারণ আপনি যার আলোয় আলোকিত, অর্থাৎ আপনার পিসি, উনি আমার কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে। তবে আপনার জ্ঞাতার্থে বলে রাখি, আপনার পিসির আচার আচরণ, জীবনযাত্রার ধরনে অনেক পরিবর্তন এলেও শুভেন্দু অধিকারী একই রকম রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। 1988 সালে কাঁথি কলেজের ছাত্র সংসদের নির্বাচিত সদস্য হিসেবে যেমন ছিলাম, 1995 সালে কাউন্সিলর হিসেবে যেমন ছিলাম, 2006 সালে বিধায়ক হিসেবে যেমন ছিলাম, 2009 সালে সাংসদ হিসেবে যেমন ছিলাম, 2016 সালে মন্ত্রী হিসেবে যেমন ছিলাম, ঠিক তেমনি 2021 সাল থেকে বিরোধী দলনেতা হিসেবে তেমনই রয়েছি। মানুষের প্রতি দায়বদ্ধতা 1988 সাল থেকে অটুট রয়েছে, শুধু দায়িত্ব আর ব্যাপ্তি বৃদ্ধি পেয়েছে। নন্দীগ্রামের মানুষ বিধায়ক হিসাবে এবং রাজ্যের মানুষ বিরোধী দলনেতা হিসাবে মূল্যায়ন করবেন। বাকি পরিযায়ী পাখি একটু ডাকাডাকি না করলে লোকে জানবে কি করে যে শীতকাল পড়েছে? এই কথাটা কিন্তু তিনি একদম পরিষ্কার করে বলে দিয়েছেন তার ফেসবুক পেজে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনি বলুন তো, এখানে শুভেন্দু অধিকারী সম্বন্ধে আপনি কি মূল্যায়ন করছেন? অর্থাৎ তিনি সত্যিই কাজ করছেন, মানুষের জন্য দৌড়চ্ছেন নাকি নয়, এটাও কিন্তু জানাবেন আপনি। দেখলেন, এই লাইনটা দেখলেন এবং এর সঙ্গে সঙ্গে একটা ভিডিও তিনি পোস্ট করেছেন 2025-এর মে মাসের ভিডিও, এবং সেই ভিডিও তিনি কি বক্তব্য রেখেছেন একবার দেখুন। আমাদের নন্দীগ্রামে 4 বছরের যে উন্নয়নের খতিয়ান, উনি খতিয়ান এখনই উদ্বোধন করলেন।
আমাদের উন্নয়নের কান্ডারি শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, আমাদের নয়নের মণিপ্রিয় বিধায়ক শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। আপনার হাত ধরে নন্দীগ্রাম বিধানসভা এগিয়ে চলবে আমাদের প্রিয় বিধায়ক শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ককে, উনি ওনার কাজের খতিয়ান তুলে তুলেছেন। এরপর আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন আমাদের প্রিয় বিধায়ক শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। 21-এর পরে আমাদের একটি মাত্র পঞ্চায়েত ছিল হরিপুর। আমরা যেহেতু পঞ্চায়েত সমিতি আমাদের হাতে ছিল না বা অধিকাংশ পঞ্চায়েত হাতে ছিল না, আমরা যে পঞ্চায়েত আমাদের এমএলএ ল্যাডের কাজ, বিউপির কাজ, মানে টেন্ডার করে করেছে তারাই বেশি টাকা পেয়েছে 23-এর আগে। 23-24, 24-25 সমহারে বন্টিত হয়েছে, 25-26ও সমহারে বন্টিত হয়েছে। তাই এটাতে আপনাদের এই বিষয়গুলি আমি কনফিউশন ক্লিয়ার করলাম। প্রথম দিকে এমএলএ ল্যাডের আপনার হরিপুরের কাজ বেশি আছে, প্রশ্ন কেউ তুলতে পারেন অন্য পঞ্চায়েত, সেটা হয়েছে যেহেতু পঞ্চায়েতটা আমাদের ছিল বলে। অন্য পঞ্চায়েত আমাদের টাকা নিয়ে কাজ করেনি বা টাকা নিতে চায়নি, টিএমসি পরিচালিত। 23-এর পর থেকে 11টা গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত, তারা তাদের ক্ষেত্রে যতটুকু সামান্য অর্থ আনুপাতিক হারেই সকলে পেয়েছে। দেখলেন তিনি কার্যত এই যে 4 বছর ধরে তিনি ছিলেন, মানে 2021 থেকে 2025, এই 4 বছরে তিনি কি কি কাজ করেছেন তার একটা খতিয়ান তিনি তৈরি করে দিয়েছিলেন। এবং এই খতিয়ান তিনি জনসমক্ষে এনেছিলেন, নন্দীগ্রামের বিধায়ক তিনি নন্দীগ্রামের জন্য দিয়েছেন। অর্থাৎ তিনি কার্যত বুঝিয়ে দিলেন যে অভিষেক ব্যানার্জি কার্যত 2012 সালে তো রাজনীতি করতে এসছেন, তার আগে তার রাজনীতি সম্বন্ধে ধারণাই ছিল না। এখন যেটুকু ধারণা এসছে সেটা হচ্ছে আইপ্যাক নির্ভর, এবং নিজে কিছুটা ওই তৃণমূলের যেহেতু মাথার উপর মমতা ব্যানার্জি আছেন বা পিসি আছেন, তাই হয়তো তিনি জেনেছেন, এবং যতটা জেনেছেন সেটা যে পর্যাপ্ত নয় এটা বোঝা যাচ্ছে। কারণ তিনি এই বক্তব্য রাখার আগে একবার অন্তত ভাবতে পারতেন যে এইখানে মানে নন্দীগ্রামেতে এই শুভেন্দু অধিকারী আসরে কত কাজ করেছেন। দেখুন, যে কোনো মানুষ বলে দেবে যে শুভেন্দু অধিকারী ওখানে কাজ করছে, তাই একটার পর একটা সমবায় সমিতি আস্তে আস্তে তৃণমূলের হাত থেকে চলে যাচ্ছে। যেখানেই নির্বাচন হচ্ছে সেটা যদি হিন্দু অধ্যুষিত এলাকা হয় সেটা তৃণমূলের হাত থেকে সাট করে চলে যাচ্ছে। আচ্ছা, এটা দেখে কি অভিষেক ব্যানার্জি বুঝতে পারেননি? আসলে তিনি তো হেলিকপ্টারে চড়া বা হেলিকপ্টারে বসা কোনো নেতা বলেন আর কি সবাই, মানে হেলিকপ্টারে উঠে এসে বসেছেন। নচেত লড়াই করে ওঠা নেতার তালিকার মধ্যে ফিরহাদ হাকিম থাকতে পারেন, বেচারাম মান্না থাকতে পারে, অন্যান্যরা থাকতে পারে, কিন্তু অভিষেক ব্যানার্জি লড়াই করে প্রথম থেকে উঠে এসছেন এটা কেউ বলবে না। আজ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন তাই অভিষেক ব্যানার্জি এসছেন সামনে, নচেত কাঁচকলা হতোই না। আজকে কাজরি ব্যানার্জিকে লোকে দেখছেন তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আছেন তাই, নয়তো তিনিও আসতেন না রাজনীতিতে, এটা সবাই বলে। আর এটাই বাস্তব কথা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী না হতেন তাহলে অভিষেক ব্যানার্জি যে লেখাপড়া স্তরে ছিলেন, যেগুলো পড়ছিলেন, যদিও অনেকে বলেন সেটা নাকি ঠিক নয়, যাই হোক আমি ওর মধ্যে বিতর্কে যাচ্ছি না, তো অভিষেক ব্যানার্জি যে জিনিস নিয়ে লেখাপড়া করছিলেন সেটা কখনোই রাজনীতিতে আসার জন্য করেননি, তাই না? তো সেই অভিষেক ব্যানার্জি রাজনীতিতে এসছেন কারণ একটাই, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির পিসি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন। আর সেই লড়াইটা মানে গ্রাউন্ড লেভেলের লড়াইটা লড়েছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, আমি যাদের যাদের নাম বললাম, বেচারাম মান্না থেকে শুরু করে অনেকে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জিকে যদি না নিয়ে আসতেন তাহলে অভিষেক ব্যানার্জি এই জায়গায় আসতেন না। তাই অভিষেক ব্যানার্জি যে কথাগুলো বললেন এবং শুভেন্দু অধিকারী যে জবাব দিয়েছেন, এই জবাব কার্যত বুঝিয়ে দেয় যে অভিষেক ব্যানার্জি কতটা পিছনে আছেন। নন্দীগ্রামের মাটিতে অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে এখানে কখনোই শুভেন্দু অধিকারী জিততে পারবে না, মনে আছে নিশ্চয়ই, বেশ আওয়াজ দিয়ে বলেছিলেন। দেখে গেল কি, ডাক্তার বাপকে বলে অনেক বড় ভাষণ দিয়েছিলেন, মনে আছে, ডাক্তার বাপকে বলে ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণ দেওয়ার পরে দেখা গেল ওখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত 1-9-5-6, যেটা তিনি নিজেই বলছেন 1-9-5-6 ভোটে হেরে গেছেন। তো হেরে যাওয়া এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি কার্যত শুভেন্দু অধিকারীকে বদনাম করতে এসে কার্যত নিজেই বদনাম হয়ে গেলেন। কারণ তার বিরুদ্ধে একটাই কথা এবার উঠবে, সেটা হচ্ছে তিনি পড়াশোনা করেননি এই বিষয়ে। অর্থাৎ কোনো কিছু বিষয়ে বলতে গেলে পড়াশোনা করার দরকার আছে, সেটা মনে হয় তিনি ভুলে গেছেন। অথবা যেটা সবাই বলছে যে এসআইআর এর চাপ এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যা করে ফেলেছেন, ওই প্রতীক জৈনের বাড়ি যাওয়া এবং আইপ্যাকের বাড়িতে গিয়ে মানে আইপ্যাকের অফিসে গিয়ে ফাইল তুলে নিয়ে আসা, এতে কার্যত অভিষেক ব্যানার্জিও চাপে আছেন যে কি হবে এবার।
তাই মনে হয় তিনি ভুলভাল বলছেন কি? জানি না, আপনারা বলুন কোনটা ঠিক, যে অভিষেক ব্যানার্জি মানে ভাইপো কার্যত চাপের চোটে ভুল বলছেন, নাকি তার এই হঠাৎ করে বলে দেওয়া, মানে বলে ফেললাম কিন্তু স্টাডি না করে, ব্যাকগ্রাউন্ড না দেখে সামনে চলে আসা, এটাই কি হয়েছে? জানাবেন কিন্তু। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। রুদ্রবার্তা মানেই থাকবে আনকাট কথা, সেখানে থাকবে কিন্তু যুক্তি। দেখতে থাকুন রুদ্রবার্তা, পাশে থাকুন আমার আপনজন হয়ে। চলুন আসি এখনকার মতো, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।